হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমরা যারা জিডির এক্সাম দেবে, তো তোমাদের জন্য আবারও চলে এসেছি আর একটি খুবই গুরুত্বপূর্ণ জিকে ক্লাস নিয়ে। তোমরা জানো আমরা এসএসসি জিডি 2024-এর যে এক্সামগুলো হয়েছিল সেই এক্সামের প্রশ্নপত্রগুলো নিয়ে কিন্তু আলোচনা করছি। তো আজকে যেটা আলোচনা করব 21/2/2024, 21শে ফেব্রুয়ারি 2024-এ 4th শিফটের যে এক্সামটা হয়েছিল সেই এক্সামের জেনারেল নলেজের যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনগুলো আমরা কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। যেমন কোশ্চেন আনসার আলোচনা হবে, তারই সঙ্গে বিস্তারিত আরও কিছু তোমাদের নোটস দেবো, মানে ওই ক্লাস কোশ্চেনগুলোর মধ্যে যেগুলো থেকে পরবর্তীতে কিন্তু কোশ্চেন আসার চান্স কিন্তু বেশি রয়েছে। ঠিক আছে, হুবহু কোশ্চেন তোমরা খুব কমই পাবে, কিন্তু আমরা যে নোটসগুলো দেবো এখানে এক্সট্রা ডিটেলসগুলো যেগুলো দেবো ওখান থেকে কিন্তু কোশ্চেন আসার চান্স বেশি। বা আমরা বিগত এমটিএসের ক্ষেত্রেও দেখেছি আমাদের কিন্তু এক্সট্রা নোটস থেকেই কিন্তু বেশি কোশ্চেন কমন এসেছে। তার জন্য তোমরা কিন্তু এক্সট্রা নোটসগুলো ভালো করে ফলো করো। প্রথম কোশ্চেনটা যেটা দেখো, ভারত প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপের বিজয়ী হয়েছে। ভারত প্রথমবারের মতো কত সালে ক্রিকেট বিশ্বকাপে বিজয়ী হয়েছিল? না, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 4, 1983। 1983 সালে কিন্তু ভারত প্রথম ক্রিকেট বিশ্বকাপে জয়ী হয়েছিল। তারপরে দেখো 1983 সালে 25শে জুন লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। আর কপিল দেবের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল ফাইনাল ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করেছিল। তাহলে খুবই ইম্পর্টেন্ট, কার নেতৃত্বে? না হচ্ছে কপিল দেবের নেতৃত্বে। কার সঙ্গে ছিল? ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ছিল। কোথায় হয়েছিল? না, লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ড। ঠিক আছে, তো এইগুলো জেনে রাখতে হবে। সালটাও মনে রাখো 1983 সাল। এরপরে চলে যাও 2 নম্বর কোশ্চেন। নিচের মধ্যে কে ইয়ং বেঙ্গল আন্দোলনের সাথে যুক্ত? ইয়ং বেঙ্গল আন্দোলনের সাথে যুক্ত কে? না, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 3, হেনরি ডিরোজিও। হেনরি ডিরোজিও অপশান নাম্বার 3 হয়ে যাবে এখানে আমাদের সঠিক আনসার। তারপরে চলে যাও 3 নম্বর কোশ্চেন। মধ্যপ্রদেশের ঢোল পিটিয়ে নিচের কোন নৃত্যটি নারীরা বিভিন্ন অনুষ্ঠানে পরিবেশন করে? ঢোল পিটিয়ে নারীরা এই যে নৃত্যটি সেটা পরিবেশন করে থাকেন, সেটা হচ্ছে কি, মানে মাটকি নৃত্য। কী নৃত্য? মাটকি। অপশান নাম্বার 2 হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। বাকি যে নৃত্যগুলো রয়েছে দেখো, প্রথম যেটা হচ্ছে রোপ। রোপটা হচ্ছে এটা জম্মু কাশ্মীরের একটা ঐতিহাসিক লোকনৃত্য যা বসন্ত ঋতুতে পরিবেশিত হয়। ভাগোরিয়া। ভাগোরিয়া হলো কি, এটা একটা ফসল কাটার উৎসব যা ভারতের মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের আদিবাসী সম্প্রদায়ের দ্বারা উদযাপন করা হয়। আর হচ্ছে মুন্ডারি। মুন্ডারি নৃত্য যেটা ভারতের ঝাড়খণ্ডের আদিবাসীরা এই নৃত্যটা করে থাকেন, আদিবাসী সম্প্রদায়ের সাথে জড়িত। তারপরে চলে যাও 4 নম্বর কোশ্চেন। মে 2023 সালে, মে মাসে 2023-এর মে মাসে প্রবীণ সুদ কর্ণাটকের পুলিশ মহাপরিচালক ড্যাশের পরবর্তী পরিচালক হিসেবে নিয়োগ করা হয়েছে। সঠিক অ্যান্সার এখানে কী হয়ে যাবে? না, সঠিক অ্যান্সার যাবে অপশন নাম্বার 2, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। সেন্ট্রাল ব্যুরো অর্থাৎ সিবিআই এর পরবর্তী পরিচালক হিসেবে নিয়োগ করা হয়েছে। 5 নম্বর কোশ্চেন। মেগাস্তিনিস পাটলিপুত্র সম্পর্কে লিখেছেন যে এটি একটি বিশাল এবং সুন্দর শহর যা একটি বিশাল প্রাচীর দ্বারা বেষ্টিত। এটিতে 570টি টাওয়ার এবং 10টি দরজা রয়েছে। 570টা টাওয়ার রয়েছে এবং কটা দরজা রয়েছে? দরজা রয়েছে 64টি দরজা রয়েছে। 6 নম্বর কোশ্চেন। ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদটি মৌলিক কর্তব্যের সাথে সম্পর্কিত? তো মৌলিক কর্তব্য খুবই এমটিএসের ক্ষেত্রে বলো আর জিডির এক্সাম, মোট এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের প্রত্যেকটা এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। ভালো করে মনে রাখো, যেটা হচ্ছে অনুচ্ছেদ 51A। অনুচ্ছেদ 51 এর সাথে সম্পর্কযুক্ত। তারপরে দেখো 7 নম্বর। বিকল্পগুলির মধ্যে প্রদত্ত ড্যাশ হলো একটি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল যেখানে সর্বোচ্চ সাক্ষরতার হার, আদমশুমারি 2011 অনুসারে সর্বোচ্চ সাক্ষরতার হার রয়েছে। সর্বোচ্চ, সেটা হচ্ছে এই যে লাক্ষাদ্বীপ। এই লাক্ষাদ্বীপ কেন্দ্রশাসিত অঞ্চল। যদি বলে 2011 সালে আদমশুমারি অনুসারে সর্বোচ্চ সাক্ষরতার হার রয়েছে কোন কেন্দ্রশাসিত অঞ্চল, তাহলে কিন্তু লাক্ষাদ্বীপ হয়ে যাবে। তারপরে এখান থেকে আর যেটা জেনে রাখতে হবে, সর্বনিম্ন শিক্ষিত কেন্দ্রশাসিত অঞ্চল সেটা হচ্ছে জম্মু ও কাশ্মীর, যেখানে সাক্ষরতা হার 68.7%। 2011 সালে আদমশুমারি অনুসারে 94% সাক্ষরতার হার সহ কেরালা ছিল কিন্তু ভারতের সবচেয়ে শিক্ষিত রাজ্য।
কেরালা সবথেকে শিক্ষিত রাজ্য। আর হচ্ছে সর্বনিম্ন ছিল বিহার রাজ্য হিসাবে। এই তথ্যগুলো মনে রাখতে হবে, এগুলো থেকেই কিন্তু কোশ্চেনগুলো আসে বারবার। নিচের কোন রাজ্যে হর্নবিল উৎসব পালিত হয়? হর্নবিল উৎসব পালিত হয়, সেটা হচ্ছে নাগাল্যান্ড রাজ্যে। এখান থেকে দেখে নাও আমরা আর বাকি যে রাজ্যগুলো দেওয়া রয়েছে, মানে যতগুলো 4টাই রাজ্য, 4টা রাজ্যের আমরা বিখ্যাত যে সকল উৎসবগুলো হয়ে থাকে সেগুলো প্রত্যেকটাই আমরা কিন্তু এখানে তুলে ধরেছি। প্রত্যেকটা উৎসব ভালো করে মনে রাখো। এখানে আসামের হচ্ছে বিহু, খুবই ইম্পর্টেন্ট। দীপান্বিতা, কামাখ্যা মেলা, মেডাম্মেফি, অম্বুবাচী মেলা, এটাও ইম্পর্টেন্ট। প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, তার থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা জোনবিল মেলা। আর মিজোরামে দেখো চাপচারকুট, খুবই ইম্পর্টেন্ট চাপচারকুট। মণিপুরে বিহু, পরাগ, সংগাই, চেইরাওবা, হোলি আর হচ্ছে কুট উৎসব। নাগাল্যান্ডের পাখি উৎসব, হেগা উৎসব, সেত্রেনি আর হচ্ছে হর্নবিল উৎসব। নাগাল্যান্ডের যে হর্নবিল উৎসবটা, যেটা খুবই ইম্পর্টেন্ট। তো এই প্রত্যেকটা উৎসব তোমাদের মনে রাখতে হবে 4টা রাজ্যের। এছাড়া অন্যান্য যে রাজ্যের উৎসবগুলো রয়েছে সেগুলো আমরা ক্লাসের মাধ্যমেই তোমরা জেনে যাবে একের পর এক। 9 নম্বর কোশ্চেন দেখো, ভারতের কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য চিরসবুজ বিপ্লব শব্দটি কে তৈরি করেন? চিরসবুজ বিপ্লব, সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? এটা জানলেই অ্যান্সার করে দিতে পারবে এম.এস. স্বামীনাথন। এম.এস. স্বামীনাথন, অপশন 2 সঠিক অ্যান্সার। এম.এস. স্বামীনাথনকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়। চিরসবুজ বিপ্লবের লক্ষ্য কী? না পরিবেশ ক্ষতি না করে কৃষিকে টেকসই করা এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করা, এটাই ছিল সবুজ বিপ্লবের লক্ষ্য। তারপরে দেখো 10 নম্বর, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অবশেষে ড্যাশ সালে কাঠামোগত সমন্বয় নীতির সূচনা করার পর চালু করা হয়েছিল? অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা হচ্ছে 1992 সালে কাঠামোগত সমন্বয় নীতির সূচনা করার পর চালু করা হয়েছিল। এরপরে 11 নম্বর, তার আগে তোমরা যারা ক্লাসটা এখনও লাইক করোনি, ক্লাস দেখছো ভালো লাগছে কিন্তু তারপরেও কিন্তু লাইকটা করোনি, তো অবশ্যই বলবো লাইকটা করে দাও যদি ভালো লেগে থাকে। পারলে নিজেদের বন্ধুদের মাঝে শেয়ার করো এই ক্লাসটিকে, যারা এইরকমই কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছে। এছাড়া যদি না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও। তারই সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেল স্টাডি সাকসেস কোচিং সেন্টার, এখানে যুক্ত হয়ে যাও, যেখানে যুক্ত হলে তোমরা এই ক্লাসের পিডিএফ সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। আগের যে ক্লাসগুলো করেছি তার পিডিএফগুলো টেলিগ্রামে দেওয়া রয়েছে, সেগুলো কিন্তু তোমরা টেলিগ্রামে জয়েন করেই সেগুলো সংগ্রহ করে নিতে পারো। তো চলো এরপর দেখে নিই আমরা 11 নম্বর কোশ্চেন। 11 নম্বরে কী রয়েছে না ভারতের বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে নিম্নলিখিত পড়ুন। বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে আমাদের নিচের যে তথ্যগুলো দেওয়া রয়েছে সেগুলোকে পড়তে বলছে। কী কী না বাণিজ্যিক ব্যাংক হলো অন্য ধরনের প্রতিষ্ঠান যা অর্থনীতির অর্থ সৃষ্টিকারী ব্যবস্থার একটি অংশ। আর বিতে কী রয়েছে না তারা জনসাধারণের কাছ থেকে আমানত গ্রহণ করে এবং যারা ধার নিতে চায় তাদের এই তহবিল কিছু অংশ ধার দেয়। তো ভুল বিবৃতি বা বিবৃতিগুলি চিহ্নিত করতে হবে, ঠিক আছে। দেখো বি ভুল আমাদের চিহ্নিত করতে বলছে, তো অপশান নাম্বার বি তো আমরা পড়েই বুঝতে পারছি যে অপশান নাম্বার বি তো ভুল হতেই পারে না, তোমরা সেটা সবাই জানো, তাই কি না? তাহলে এতে যেটা রয়েছে বাণিজ্যিক ব্যাংক হলো অন্য ধরনের প্রতিষ্ঠান যা অর্থনীতির অর্থ সৃষ্টিকারী ব্যবস্থার একটি অংশ। তো এটাও কিন্তু ঠিক রয়েছে, অপশান এটাও কিন্তু ঠিক রয়েছে। তাহলে আমাদের এখানে দুটোই ঠিক রয়েছে, তাহলে এ বা বি কোনোটাই নয়, কোনোটাই ভুল নয়, অর্থাৎ দুটোই ঠিক। এইভাবে একটু ঠান্ডা মাথায় ভেবে আমাদের কিন্তু অ্যান্সারগুলো দিয়ে আসতে হবে। তো দুটোই পড়েছি, দুটোই ঠিক আছে, তো আমরা কী করে এ এবং বি উভয় দিয়ে চলে এলাম? তো না, এভাবে করা যাবে না, তোমার এখানে ভুলটা খুঁজতে বলছে। তাহলে দুটোর মধ্যে কোনোটাই ভুল নয়, তাহলে এ ও বি ভুল নয়। তো এইভাবে আমাদের চিহ্নিতগুলো করতে হবে, অ্যান্সারগুলো করতে হবে পরীক্ষা হলে ঠান্ডা মাথায়, কোনো রকম মাথায় গরম করে গেলে হবে না পরীক্ষায়। ধীরে সুস্থে ঠান্ডাভাবে ঠান্ডা মেজাজে পরীক্ষাগুলো দিতে হবে। 12 নম্বর কোশ্চেন দেখো, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল ক্রিকেট টুর্নামেন্ট প্রথম আসর কোন সালে অনুষ্ঠিত হয়? আইপিএলের প্রথম আসর এটা কত সালে হয়েছিল না 2008 সালে হয়েছিল। 13 নম্বর কোশ্চেন দেখো, ড্যাশ হলো এমন একটি দশা বা অবস্থা যেখানে একজন ব্যক্তি বা সম্প্রদায়ের জীবনযাত্রার ন্যূনতম মানের জন্য আর্থিক সংস্থান এবং প্রয়োজনীয়তা
অভাব রয়েছে, সেটা হচ্ছে দারিদ্র। দারিদ্র হলো এমন একটি দশা। একটি সাধারণ ফ্রিস্টাইল কুস্তি লড়াই প্রতিটি 30 সেকেন্ডের বিরতি সহ 3 মিনিটের ড্যাশটি পিরিয়ডে বিভক্ত। 30 সেকেন্ডের বিরতি সহ 3 মিনিটের দুটো পিরিয়ড থাকে, যেখানে 30 সেকেন্ডের বিরতি থাকে, এটা মনে রাখবে। 2022 সালের অক্টোবরে বিচারপতি ড্যাশকে ভারত সরকার বেআইনি কার্যকলাপ প্রতিরোধ ট্রাইব্যুনালের প্রিসাইডিং অফিসার হিসেবে নিযুক্ত করা হয়েছে। বলো বিচারপতিকে 2022 সালের যেটা দীনেশ কুমারকে ভারত সরকার বেআইনি কার্যকলাপ প্রতিরোধ ট্রাইব্যুনাল প্রিসাইডিং অফিসার হিসেবে নিযুক্ত করেছেন। নিম্নলিখিত রাজ্যের কোন সরকার আদিবাসী গ্রামগুলিকে প্রধান রাস্তাগুলির সাথে সংযুক্ত করতে ভগবান বিরসা মুন্ডা যোধরাস্তে প্রকল্প, এই যে প্রকল্পটা চালু করেছে, বলো কোন রাজ্য সরকার? না, এটা হচ্ছে মহারাষ্ট্র রাজ্য সরকার। 17 নম্বর দেখো, ভারতীয় সংবিধানে নিচের কোন ধারাটি ভারতীয় সংসদের সাথে সম্পর্কিত? ভারতীয় সংসদের সাথে সম্পর্কিত কোন ধারা? 79 থেকে 122, যেটা সংসদের সাথে সম্পর্কযুক্ত। এখান থেকে দেখে নাও, ধারা 79 যেটা ভারতের সংসদ প্রতিষ্ঠা করে, ধারা 80 রাজ্যসভা গঠনের সাথে সম্পর্কিত, আর ধারা 81 লোকসভা গঠনের সাথে সম্পর্কিত। এই তথ্যগুলো মনে রাখতে হবে তোমাদের। 18 নম্বর, নিচের কে বাদ্যযন্ত্র কাঞ্জিরা বাজানোর জন্য বিখ্যাত? কাঞ্জিরা বাদক তিনি হচ্ছেন পুদুকোট্টাই দক্ষিণামূর্তি পিল্লাই। বাকি যারা রয়েছে দেখো, কিষান মহারাজ, যিনি একজন বিখ্যাত তবলাবাদক, বারবার কোশ্চেন আসে কিন্তু এটা, যিনি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের তার দক্ষতার জন্য পরিচিত। পান্নালাল ঘোষ, যিনি একজন বাঁশিবাদক। এস.ভি. রাজারাও, যিনি একজন বেহালাবাদক। এই নামগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। 19 নম্বরে দেখে নেব এবার, তরল পদার্থের প্রসারণের হার সম্পর্কে নিচের কোন বিবৃতিটি ঠিক? তরল পদার্থ প্রসারণ, ফার্স্ট বিবৃতি, তরল পদার্থে ব্যাপনের হার কঠিন পদার্থের চেয়ে বেশি। এটি এই কারণে যে তরল অবস্থার কণাগুলি অবাধে চলাচল করে এবং কঠিন অবস্থার কণাগুলি কণার তুলনায় একে অপরের মধ্যে বেশি স্থান থাকে। এটি এই কারণে যে তরল অবস্থায় কণাগুলি অবাধে চলাচল করে এবং কঠিন অবস্থায় কণার তুলনায় একে অপরের মধ্যে বেশি স্থান থাকে। তো এখানে আমাদের কি বলছে, সঠিক বিবৃতিটা সঠিক কোনটা সেটা আমাদের খুঁজতে বলেছে। তো এখানে অপশান 1 এবং 2 দুটোই কিন্তু ঠিক রয়েছে। 20 নম্বরে দেখো, পুঁজিবাদী সমাজে উৎপাদিত পণ্য মানুষের মধ্যে ড্যাশ বিতরণ করা হয়। পুঁজিবাদী সমাজে উৎপাদিত পণ্য মানুষের মধ্যে মানুষের যা প্রয়োজন তার ভিত্তিতে নয়, বরং ক্রয় ক্ষমতার ভিত্তিতে বিতরণ করা হয়। তো এই ছিল মোট আজকের টোটাল, যে প্রত্যেকটা শিফটে তোমরা জানো যে 20খানা করে জিকে কোশ্চেন হয়। তো সেই 20খানা কোশ্চেন বিস্তারিত আলোচনা সহ আমরা আলোচনা করলাম। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই কেউ ক্লাসটা লাইক না করে ক্লাসটাকে এক্সিট করবে না, বা শেয়ার তো অবশ্যই করবে। তোমাদের যদি বন্ধুরা যদি এরকম কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছে, তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে এই ক্লাসটিকে শেয়ার করো, যারা তারাও তোমাদের মতো উপকৃত হয়। তাছাড়া তোমরা অবশ্যই ক্লাসটাকে কমেন্ট করে যাও যে কেমন লাগলো, আজকে ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে যাও। তারই সঙ্গে তোমরা কিন্তু এই টেলিগ্রামে যুক্ত হতে ভুলবে না। ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, সেই লিঙ্ক থেকে এই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। স্টাডি সাকসেস কোচিং সেন্টার, এটা সার্চ মারলেই চলে আসবে, বা লিঙ্ক থেকে গেলে জয়েন হতে পারবে। জয়েন করে আগের যে ক্লাসগুলো করেছি জিডির, সেই পিডিএফগুলো অবশ্যই সংগ্রহ করো, ওইগুলো কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং পরবর্তীতে আমরা যে পিডিএফটা, এই ক্লাসের পিডিএফটাও দিয়ে দেবো, বা বাকি আমরা যে ক্লাসগুলো করাবো তারও পিডিএফ দেবো। অবশ্যই টেলিগ্রামে যুক্ত থাকো। সমস্ত কিছু এক্সাম রিলেটেড আপডেটও আমরা তোমাদেরকে দিয়ে দেবো ওই টেলিগ্রামে। সমস্ত কিছু আপডেট তোমরা পাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও সবাই, যারা এখনও যুক্ত হওনি। আর চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়েছো নিশ্চয়ই এতক্ষণে।
তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো।